1954 সালে চীনে এই পদ্ধতিকে সুশৃঙ্খলভাবে রূপ দেওয়ার জন্য চীনে ব্যাংক স্থাপন করা হয়। মানুষ ব্যাংকে সোনা, তামা, লোহা জমা দিয়ে ব্যাংক নোট নিত এবং সেই নোট দিয়েই ব্যবসা শুরু করত বা নিজেদের কাজে ব্যবহার করত। পরে মার্কো পোলো 1300 শতাব্দীতে চীনে এই পদ্ধতি দেখে ইউরোপও একই কাগজের মুদ্রা চালু করে। ইউরোপে এই মুদ্রার নাম ছিল পাউন্ড স্টার্লিং। সেই সময় এক স্টার্লিং সমান ছিল 7.3 গ্রাম সোনা। পরে অন্য দেশগুলো নিজেদের মধ্যে একইভাবে মুদ্রা ব্যবস্থা চালু করে। এরপর আন্তর্জাতিক বাণিজ্যেও কাগজের মুদ্রা ব্যবহার করা শুরু হলো। চীন ইউরোপ থেকে পণ্য কিনত ইউয়ান দিয়ে, ইউরোপ ও চীন থেকে পণ্য কিনত স্টার্লিং পাউন্ড দিয়ে বা পাউন্ড স্টার্লিং দিয়ে। শেষ পর্যন্ত গোল্ডের যে সমস্যা ছিল তা নিষ্পত্তি হলো। এতে বিশ্ব বাণিজ্য অনেক সহজ ও দ্রুত হয়ে উঠল। যতটুকু সোনা ততটুকু মুদ্রা চাপানো যাবে, এটাই ছিল গোল্ড স্ট্যান্ডার্ড। 1913 সালের পর সমীকরণ কিছুটা পাল্টাতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। ব্রিটেনের অবস্থা ভয়াবহ খারাপ। প্রায় 8 বিলিয়ন পাউন্ডের ঋণ ব্রিটেনের কাঁধে, যা ছিল সেই সময়ের হিসেব অনুযায়ী তাদের জিডিপির মোট 25%, এবং তাদের গোল্ডের মজুদ অলমোস্ট শূন্য হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর দিকে আমেরিকা নিরপেক্ষ ছিল এবং বিজনেসম্যানের ভূমিকা পালন করে। যারা যুদ্ধ করছিল সেই দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে তাদের সোনার মজুদ বাড়াচ্ছিল। পরে যুদ্ধে যোগ দিলেও অস্ত্র, খাদ্যশস্য সরবরাহ করে প্রচুর মুনাফা লাভ করে। কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করলো আমেরিকা, ফেডারেল রিজার্ভ আইন আনলো এবং বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের দেশগুলো তাদের সোনা আমেরিকায় পাঠিয়ে দেয়, কেউ নিরাপত্তার জন্য, কেউ অস্ত্র কিনতে। যুদ্ধ শেষে আমেরিকার হাতে জমা হয় বিশ্বের 70 থেকে 80% সোনা। যুদ্ধ শেষে ব্রিটেন, জার্মানি, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স সবগুলো দেশ অলমোস্ট ধ্বংস হয়ে গেছে। শুধু আমেরিকায় আগের চেয়ে ভালো অবস্থানে আছে। ইউরোপ ও জাপানের খাদ্য জ্বালানির সংকট, কিন্তু তাদের কাছে সোনা বা মুদ্রা কিছুই নেই। এই সিচুয়েশনে আমেরিকা ভয়ও পাচ্ছে দেশগুলো যদি আবার আগের মতো বিনিময় প্রথায় ফিরে যায়, তাহলে বিশ্বের অর্থব্যবস্থা ভেঙে পড়লে ডলারের আধিপত্য শেষ হয়ে যাবে।